বল এইটার উপর আলোচনা করব। তো আমি প্রথমেই আজকে একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা ছিল সেটা হলো যে আমি বলেছি যে বল, যে চ্যাপ্টার অধ্যায়ের নাম বল, তো বল কি জিনিস সে বিষয়ে একটু আমাদের জানতে হবে। আমি অধ্যায়ের নাম এটাই দিয়েছি, মানে আমাদের আলোচনার আজকে টপিক এটাই দিয়েছি যে বলের ধারণা। তো বলের ধারণা মানে বল কি জিনিস, বল কত রকমের হয়, বলের মৌলিক উৎসটা কি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা হবে আর কি। ঠিক আছে? তো প্রথম কথা হলো যে আমরা যেটা বলছি যে বল, বল ইংলিশ এটাকে আমরা বলি হচ্ছে ফোর্স। ফোর্স। তো বল কি জিনিস সেটা একটু নিয়ে কথা বলি। তোমরা মানে ক্লাস 6-এর বিজ্ঞান বইতে একটু পড়ে এসছো যে বল কি জিনিস সেটার একটু ধারণা তোমাদের আছে। তো যা পড়েছিল সেটা হলো যে কোনো একটা বস্তুর জড়তার পরিবর্তন করতে পারে। দ্যাট মিন্স যে কোনো একটা স্থির বস্তুকে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুকে গতিশীল করে বা করতে চায়, তাকে জড়তা বলে। তাহলে আমি সংজ্ঞাটা লিখি, যদি দেখো তোমাদের আমি বলের কয়েকটা সংজ্ঞা লিখব, তোমরা যে কোনো একটা পরীক্ষায় লিখলেই হবে। তোমরা একটু খেয়াল করো, এটা বিষয়গুলো কম্পারেটিভ আলোচনা করলে তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? তো প্রথমে তোমরা যে সংজ্ঞাটা শিখেছিলে সেটা হলো যা যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। এটা একটা সংজ্ঞা। তো খুবই সহজ একটা সংজ্ঞা। আমরা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় দেখেছি যে একটা বস্তুকে, একটা চেয়ার, টেবিল, বই, খাতা, কলম, যেটাই হোক, আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো কাজ যদি আমরা করতে চাই, মানে একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে চাই, তাহলে আমাকে কি করতে হয়? বল প্রয়োগ করতে হয়। বস্তুটার উপরে একটা ফোর্স, একটা বল ধাক্কা দিতে হয়, নাহলে টেনে নিতে হয়, এরকম। আচ্ছা, আবার দেখো, যদি একটা বস্তু মনে করো তোমার দিকে একটা বল আসতেছে, মনে করো একটা ফুটবল কিংবা একটা কোনো কিছু তোমাকে কেউ ছুড়ে মারছে, সেটাকে তুমি থামাতে চাও, কিংবা একটা গাড়ি মনে করো আসতেছে, গাড়িটাকে যদি কেউ থামাতে চায়, তাহলে কি একটা বল প্রয়োগ করে তাকে থামাতে হবে। এই কথাটা এখানে লেখা আছে যে যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়। গতি পরিবর্তন মানে তার গতি বাড়াতেও পারে, আবার কমাতেও পারে, দুটাই হতে পারে, কিন্তু সেটাকে বলা হচ্ছে বল। ঠিক আছে? এটার এই যে গতিশীল করা বা স্থির থেকে গতিশীল করা বা গতিশীল থেকে তার গতির পরিবর্তন করা, এইটাকে কিন্তু আমরা একটু অন্য অর্থ জড়তা হিসেবে বলি। তাহলে এটাকে আমরা অন্য আরেকটা সংজ্ঞা লিখতে পারি যে যা কোনো বস্তুর জড়তার পরিবর্তন করতে পারে, তাকে বল বলে। তাহলে এই যে এই গতিশীল থেকে স্থির বা স্থির থেকে গতিশীল, এই সবগুলো কিন্তু এই জড়তার পরিবর্তনের মধ্যে, এইটুকুর মধ্যে কিন্তু কথাটা সীমাবদ্ধ হয়ে গেছে। সুতরাং আমরা সংক্ষেপে এই সবগুলোকে একসাথে জড়তার পরিবর্তন বললেই কিন্তু সব কথা একবারে চলে আসে। যে জড়তার পরিবর্তন মানে সে স্থির বস্তু গতিশীল হতে পারে, অথবা গতিশীল বস্তুকে স্থিরও করা হতে পারে, যে কোনো একটা হতে পারে, এটা জড়তার পরিবর্তন হতে পারে। ঠিক আছে? এটাও একটা বলের সংজ্ঞা। তো আমরা আরও একটা সংজ্ঞা দেখব। দেখো কি বলে, যে কোনো বস্তুর
ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে। দেখো, খুবই সংক্ষিপ্ত এবং ছোট্ট একটা সঙ্গে এবং খুব ইফেক্টিভ একটা ডেফিনেশন, যে ভরবেগের পরিবর্তনের হারকে, তোমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র যেটা, সেখানে তোমরা শিখেছো অলরেডি, অনেকে শিখেছো হয়তো, জানো যে আমরা জানি কি জানি, যে আমরা জানি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে বলছে যে কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপযুক্ত বলের সমানুপাতিক। কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। সুতরাং দেখা যায় সেখানে সমানুপাতিক থেকে সমান হয়ে যায়। তোমরা দেখেছো হয়তো অনেকেই যে সমানুপাতিক থেকে সেটা সমান হয়ে যায়, এবং সেখানে দেখা যায় যে এই ভরবেগের পরিবর্তনের হার সেটা সম্পূর্ণরূপে বলের প্রযুক্ত বলের সমান হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সেখান থেকে সংজ্ঞাটা নিয়ে আসছি যে ভরবেগের পরিবর্তনের হারটাই হলো বল। ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, এরপর তাহলে আমরা কিন্তু বলের অলরেডি 3টা সংজ্ঞা শিখলাম। তাহলে আমরা এই যে সংজ্ঞাগুলো শিখলাম, এই সংজ্ঞাগুলো এবং আমরা যেইভাবে আমাদের বাস্তব জীবনে এই বলটাকে ফিল করি, এই বলটা আমাদের জীবনে বিভিন্নভাবে যেইভাবে আমাদের জীবনে আসে, মানে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই আমরা বই পুস্তকের ভাষায় যেটাকে বল বলছি, এটাই কিন্তু বিভিন্ন ভাষায় আমরা এটাকে চিনি, জানি। যেমন কি, যেমন বল তো সেটা জানি, আমরা এটাকে ফোর্স বলি, আমরা এটাকে ধাক্কা বলি, আমরা এটাকে টান বলি। আমরা যখন বলি কোনো কিছু ধাক্কা দিচ্ছি বা টেনে নিয়ে আসতেছি, তার মানে অ্যাকচুয়ালি ওই একই জিনিস বল বলি। আমরা যখন একটা বস্তুকে হাতে নিয়ে ওজন দেখি, তার মানে সেখানে ওজনটাই হলো পৃথিবীর সাথে আকর্ষণ বল, ওজন। তারপর আমরা বলি আকর্ষণ, তারপর আমরা বলি বিকর্ষণ, তার মানে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ। সবগুলোই কিন্তু সাধারণ কথা হলো বল, এর মধ্যে এই সবগুলোই কিন্তু বল। থার্স্টিং, পুশ করা, তারপরে ওয়েট, অ্যাট্রাকশান, রিপালশান, আমরা যেটাই যাই বলি না কেন, এর মূল বেসিক টার্মটা কিন্তু হলো ফোর্স। সবগুলোই কিন্তু বল। আরও আছে ঘর্ষণ, সান্দ্রতা, এরকম অসংখ্য নামে আমরা কিন্তু বলকে চিনি। সুতরাং বিভিন্ন জায়গায় বইয়ের বিভিন্ন অংশে কিন্তু বলকে এরকম বিভিন্ন নামে প্রকাশ করবে, অঙ্কের মধ্যে বিভিন্নভাবে প্রকাশ করবে। সুতরাং এগুলো নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার স্যাপার নাই, হতাশ হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। বিষয়গুলো একেবারে একই জিনিসের বিভিন্ন রকম প্রেজেন্টেশন হতে পারে, তাই না? সুতরাং এগুলোকে একটু ভালো করে মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। আমরা যদি একেবারে পদার্থবিজ্ঞানের অথবা আমি যদি বলি সায়েন্সের বেসিক কিছু জায়গায় আমরা আমাদের ধারণাটাকে পরিষ্কার করতে না পারি, কনসেপ্টটাকে একেবারে সুন্দরভাবে গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে বেশি দূর আগানো কঠিন হয়ে যাবে। কারণ যত দিন যাবে তত আস্তে আস্তে কিন্তু তোমাদের অ্যানালাইটিক্যাল অংশগুলো বাড়বে, মানে পড়ালেখার যে সিনথেসিস করা, অ্যানালাইসিস করা, মূল্যায়ন করা, মানে গভীরভাবে চিন্তা করতে হবে। সুতরাং কেউ যদি মনে করে আমি এই দুইটা লাইন বা একটা লাইন শুধু মুখস্থ করেই আমি এইটা নিয়ে অনেক দূর এগিয়ে যাব, তা কিন্তু সম্ভব না। বিশেষ করে ফিজিক্সের জগতে প্রত্যেকটা জিনিস যদি আমরা বুঝে 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 আগাতে পারি, এগিয়ে যায়, তাহলে আমাদের ভবিষ্যতে এটার উপরে একটা ভালো জায়গায় পৌঁছা সম্ভব হবে। তাছাড়া কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না, কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এখন এই যে বল, যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বহু জায়গায় বহু নামে যে এই যে বল শব্দগুলো ব্যবহার করি, অ্যাকচুয়ালি এইগুলো কোথা থেকে আসছে? এত যে নাম, এত যে ধরন, প্রকৃতিতে আমরা যদি খেয়াল করি যে আমাদের চারপাশে যে জগৎ, এই জগতে মৌলিকভাবে
বলের উৎপত্তি হয় কি করে, কোত্থেকে আমরা এই বলগুলো পাই। ধরো আমরা যখন বলি এই যে চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ, বা চুম্বকের মধ্যে দুটা চুম্বক পরস্পর আকর্ষণ বিকর্ষণ করে, পৃথিবী আমাদের টেনে ধরে রাখছে, আকর্ষণ করতেছে, এইভাবে যদি আমরা চিন্তা করতে থাকি যে আমাদের এই যে চারপাশে যত রকমের ঘটনা ঘটে, যত রকমের ব্যাপার স্যাপার আছে, তার মধ্যে কত রকমভাবে বলের উৎপত্তি হতে পারে, এই মৌলিক তত্ত্বের উপর ভিত্তি করে আমরা বলের 4টা মৌলিক উৎস বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, বা আমরা 4টা উৎস বলতে পারি যে মৌলিক উৎস এই বলের মৌলিক উৎস 4টি। কি কি আমরা ধারাবাহিকভাবে চালিয়ে সেটা আলোচনা করি। 1, মহাকর্ষ বল। মহাকর্ষ বল ইংলিশে এটাকে বলে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইংলিশে এটাকে বলছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল কি জিনিস? তো মহাকর্ষ বলের যে বেসিক প্রথমে যে সংজ্ঞা, সেটা হলো যে দুটো বস্তুর ভরের কারণে তাদের মধ্যে যে আকর্ষণ বল সৃষ্টি হয়, সেটা হলো মহাকর্ষ বল। তাহলে তোমরা সংজ্ঞাটা লিখতে পারো, আমি লিখেও দিই, তোমাদের একটু ভালোভাবে একেবারে দেখে মুখস্থ করে ফেলতে পারো। দুটি বস্তুর ভরের কারণে তাদের মধ্যে যে আকর্ষণ বল সৃষ্টি হয় তাকে মহাকর্ষ বল বলে। খুবই সহজ কথা, যে আমরা জানি যে পৃথিবী আমাদের আকর্ষণ করে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো পরস্পরকে প্রচণ্ড বলে আকর্ষণ করে, এবং আমাদের এই সৌরজগৎ যে টিকে আছে যে বলের কারণে আমরা পৃথিবী, সূর্যের চারদিকে আমরা সবাই ঘুরতেছি বনবন করে, এই গ্রহ নক্ষত্রগুলো ঘুরতেছে, এর মূল কারণটা কিন্তু বল। এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা দিন আমরা যে একটা বস্তুর ওজনটাকে ফিল করি মানেই হলো ওই বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষণ বল, সেটাকে কিন্তু আমরা ফিল করি। মানে একটা ধরো আমি যদি বলি এই কলমের ওজন কত, এই কলমের ওজনটা নিয়ে যখন কথা বলছি, তার মানে আমি যে ওজনটা ফিল করতেছি, অ্যাকচুয়ালি কিন্তু পৃথিবী এই বস্তুটাকে যে বলে আকর্ষণ করতেছে, সেই আকর্ষণটাকে আমি ফিল করতেছি, এই বলটাকে আমি ফিল করতেছি। অথবা একটা বস্তুকে যখন আমি উপর দিয়ে তুলতে চাচ্ছি, আমরা যেই ভার সেখানে দিচ্ছি, যে আমরা ওয়েট যেটা ফিল করতেছি, ভার ফিল করতেছি, আমরা যে বলে তাকে টেনে তুলছি, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি অভিকর্ষ বলের কারণ থেকে সেটা আসছে। আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি আমরা এই বলটাকেই ফিল করি। আমাদের খেতে, শুয়ে থাকি, যেমন আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হচ্ছে বেশি, আমি যদি শুয়ে থাকি তাহলে বেশি আরাম লাগতো। কেন আরাম লাগতো? এটাও কিন্তু আমার ওই বল থেকে আসছে। আমরা এই যে প্রতিটা দিন আমরা গাড়ি চলার সময় গাড়ির যে ওজন, আমরা গাড়ির সাথে ঘর্ষণ যে হয়, এটা কিন্তু অভিকর্ষ বল থেকে আসছে, মহাকর্ষ বল থেকে আসছে। সুতরাং আমাদের এই বলটাই সবচেয়ে বেশি ফিল করি আমরা। এখন আমি কিন্তু এখানে একটা সীমাবদ্ধতা থেকে গেছে, যে আমি বলেছি দুটি বস্তুর ভরের কারণে তাদের মধ্যে যে বল ক্রিয়াশীল হয়। আসলে এইখানে সবসময় যে শুধু ভরই হয় তা না, এটা একটা প্রাথমিক কথা যে ভর থেকে যে বলটা তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে যেই বস্তুর শক্তি আছে, যার এনার্জি আছে, যার ভর নেই, শুধু এনার্জি আছে, যেমন ফোটন মানে আলোর কণা ফোটন, তাকেও কিন্তু কোনো একটা ভারী বা ম্যাসিভ কোনো একটা বডি, কোনো একটা বড় অনেক ভারী কোনো একটা বস্তু কিন্তু একটা ফোটনকেও আকর্ষণ করতে পারে। তো এর ব্যাখ্যাটা কি? ফোটনের তো কোনো ভর নাই, তাহলে ফোটনের সাথে কোনো একটা ভারী বস্তুর আকর্ষণ হচ্ছে কেন, কিভাবে হচ্ছে?
তোমাদের প্রশ্ন আসতে পারে যে একটা লাইট যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা যেটাকে আমরা ফোটন বলি, আলোর কণা, যার কোনো ভর নেই, ম্যাসলেস পার্টিকেল, তাহলে সেটাকে কিভাবে আকর্ষণ করতে পারে? তো এর একটা খুব ছোট্ট সহজ ব্যাখ্যা আছে যে যদি কোনো একটা পার্টিকেলের, যদি কোনো একটা কণার শক্তি যদি হয় ই, তাহলে এই ই সমান সমান লিখতে পারি হচ্ছে আমরা mc², যেখানে একটা যে কোনো একটা কণা, সেটা ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, নিউট্রন হতে পারে, আরও অনেক কণা থাকতে পারে যাদের কোনো ভর নেই। শুধু প্রোটনই না, দুনিয়াতে আরও অনেক কণা আছে যাদের ভর নেই, কিন্তু ওই কণার সাথে শক্তি আছে। শক্তির সমতুল্য যে ভর, মানে আমরা যদি শক্তিটাকে যদি আমরা ভরে কনভার্ট করতে পারতাম, যদি করা সম্ভব হয় কখনো, তাহলে সেই শক্তির সমতুল্য ভরের কারণে তার সাথে ওই বস্তু, মানে একটা ম্যাসিভ একটা বডির একটা আকর্ষণ বল হতে পারে। সেখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটা এনার্জি, যদি কোনো একটা পার্টিকুলার এনার্জি থাকে, যদি কোনো শক্তি থাকে, সে শক্তিকেও একটা মহাকর্ষ বল আকর্ষণ করতে পারে। তাই আমরা এই কথাটা যেটা বলেছি যে শুধু ভরের কারণে আকর্ষণ করে, এটা কিন্তু একেবারে ঠিক কথা নয়। এবং একটা কথা তোমাদের মনে রাখতে হবে, আমরা পদার্থবিজ্ঞানে যে কথাগুলো বলছি এটা কিন্তু তোমাদের ক্লাস 9-এর শুরুর কথা, একেবারে প্রাথমিক কথাবার্তা। এর পরের কথা আছে, এর পরের কথা আছে, এর পরের কথা, কথার পরে কথার কিন্তু শেষ নাই। এখানে জাস্ট কথার শুরু, কথার শেষ কিন্তু বহুদূর চলবে। এবং শেষ পর্যন্ত এমন হতে পারে তুমি যদি এইটার প্রতি অনেক আকর্ষণ, তোমাদের যদি মানে কখনো জানার আগ্রহ থাকে, তুমি দেখবে তুমি নিজেই অনেক কথা তৈরি করে ফেলবা। এমন হতে পারে গবেষণা করে, বিভিন্ন রকমের কাজ করে তুমি নিজেই কথা তৈরি করে ফেলতে পারো, সেরকমও দিন আসতে পারে। সুতরাং তোমরা কখনো এইটা মনে করো না যে আমি আজকে যেই কথা এখানে বলে যাচ্ছি এই কথাই শেষ কথা, এরপরে আর কোনো কথা না। এই কথা মনে রাখলে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। এটা হলো তোমার ক্লাস 9-এর কথা, তোমার জন্য ক্লাস 9-এর 10-এর কথা, এসএসসি লেভেল পর্যন্ত তোমার পড়াশোনার জন্য যতটুকু লাগবে সেই কথা। তুমি দেখবা ইন্টারমিডিয়েট ক্লাসে গেলে এই কথাটা আর একটু বিস্তৃত হবে। তুমি যখন অনার্স মাস্টার্সে যাওয়া, যদি ফিজিক্সের উপরে পড়াশোনা করো, তাহলে এই কথাটাকে অনেক গুণ বিবর্ধন করতে হবে। আরও অনেক গবেষণা আছে, অনেক কথা আছে। সুতরাং আমি যে কথাটা সবসময় বলি, তোমাদের যা কিছু পড়াই কোনো কথাই কিন্তু শেষ কথা নয়। প্রত্যেকটা জিনিসকে আমরা এই ক্লাস 9-10 যখন পড়াই খুবই সিম্পলিফাই করে, সবচেয়ে সহজ সরল ভাষায়, সবচেয়ে সহজ সরল উদাহরণ দিয়ে পড়াই। এখন বেশি সহজ করতে গিয়ে অনেক সময় কিন্তু সেটা পুরো চেহারাটা তোমাদের সামনে তুলে নেওয়া সম্ভব হয় না। কথা কি বোঝা যাচ্ছে? আমরা এই সহজ করে বলতে গিয়ে অনেক সময় অনেক কিছুরই পুরো চিত্রটা তুলে নেওয়া সম্ভব হয় না। আসলে আমাদের প্রকৃতি কিন্তু এত সহজ না, প্রকৃতি কিন্তু অনেক জটিল। তোমরা হয়তো অনেকেই জানো একটা কোষ, সিম্পল একটা বডির, যে কোনো একটা উদ্ভিদ হোক আর প্রাণী হোক, একটা কোষের ভিতরে যত রকমের মেকানিজম কাজ করে, এর শতভাগ এখন পর্যন্ত মানুষের কাছে কিন্তু ক্লিয়ার না, পরিষ্কার না। একটা আমাদের এই চারপাশে যে প্রকৃতি, যে জগৎ, এটার যে নিয়ম, এটার মধ্যে যে সূত্রগুলো আছে, যে নিয়ম মেনে এরা চলে, এখানে এটা কিন্তু এত সহজ না। আমরা যেভাবে আমাদের কারিকুলাম, আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে ডিজাইন করা হয়েছে, আমরা সহজ দিয়ে 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 শুরু করি, মানুষের মাথার মধ্যে বা ছেলেমেয়েদের মাথার মধ্যে একটা কনসেপ্ট তৈরি করার চেষ্টা করি। সেখান থেকে আস্তে 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 আমরা আস্তে আস্তে ডিপে যাই, আরও বিস্তৃত করা হয় সেটার শাখা প্রশাখা, তারপরে সেখানে কতটুকু ত্রুটি বিচ্যুতি, সব কিছু আস্তে আস্তে আলোচনায় চলে আসে। সুতরাং তোমাদের একটাই পরামর্শ থাকবে, তোমরা কোনো কিছুকেই সর্বশেষ কথা হিসেবে ধরে নেবে না, ঠিক আছে? তো আমরা যা বলছিলাম যে দুটি বস্তুর ভরের কারণে, বা আমরা যদি বলি সেখানে শক্তির কারণেও হতে পারে, যে শক্তি থেকেও সেখানে একটা আকর্ষণ বল হতে পারে, সেটাই হলো আমাদের মহাকর্ষ বল। এখন এই যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলের আমরা কিন্তু বলেই দিছি কারণ হলো বস্তুর ভর, কারণটা হলো বস্তুর ভর। তারপরের কথা হলো যে এই দুটা বস্তুর মধ্যে আকর্ষণ বল সেটা কতটুকু হবে। ধরো মনে করো এটা একটা বস্তু, যেটা মনে করো m1 ভরের একটা বস্তু, এটা আরেকটা বস্তু যেটা m2 ভরের বস্তু, এবং এদের মধ্যবর্তী, মানে এদের ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্র পর্যন্ত যদি দূরত্ব যদি মনে করো হয় r, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল F সমান সমান, আমরা একবার সূত্র লিখে দিলাম, তোমরা যেহেতু এই সূত্রটা ক্লাস 8-এ পড়েছো, সুতরাং আমরা জানি g m1 m2 বাই r স্কোয়ার। এখন
প্রশ্ন হলো এখানে যে জি তো তোমরা জানো ইউনিভার্সাল ধ্রুবক, দুইটা বস্তুর ভরের গুণফল আর তাদের মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব মানে এটা কোন দূরত্ব? বস্তুদ্বয়ের ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আমি যখন গোল হিসেবে একটা বস্তুকে দেখাচ্ছি, তাহলে একটা গোলক যদি হয়, গোলক হলে গোলকের কেন্দ্রই হয় তার ভর কেন্দ্র বা ভার কেন্দ্র। তো এই যে ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর। এখন কথা হলো এই দূরত্বের সীমা কতটুকু, মানে এই দূরত্বের আমি যদি অনেক দূরে নিয়ে যাই, অনেক দূরে নিয়ে যাই, অনেক দূরে নিয়ে যাই, অনেক দূরে নিয়ে যাই, তাহলে এই বলটা কি উধাও হয়ে যাবে? কথা কিন্তু না। এই দূরত্বের তাত্ত্বিকভাবে এই দূরত্বের কোনো সীমা নেই। মানে দুইটা বস্তুর মধ্যে যে দূরত্ব, এটা কিন্তু অসীম পর্যন্ত হতে পারে। মানে আমি মহাবিশ্বের এই প্রান্তে যদি একটা বস্তু থাকে এবং আরেক প্রান্তে যদি আরেকটা বস্তু থাকে, তাদের মধ্যেও কিন্তু আকর্ষণ বল থাকতে পারে, যত সামান্যই হোক না কেন। যত সামান্যই হোক না কেন, কিছু না কিছু আকর্ষণ বল থাকতে পারে। তার মানে আমরা এই বলটাকে এই কারণে বলি হচ্ছে ইনফাইনাইট বা লং রেঞ্জ ফোর্স বলি আমরা এটাকে বলি হচ্ছে আমরা লং রেঞ্জ ফোর্স, মানে অসীম পাল্লার বল, দীর্ঘ পাল্লার বল। ঠিক আছে, অসীম দূরত্ব পর্যন্ত এই বল ক্রিয়াশীল হতে পারে। আচ্ছা, তো তোমাদের আবার একটা প্রশ্ন আসতে পারে, ধরো যে আমরা সাধারণ বাস্তব আমার দৈনন্দিন জীবনে যখন দেখি যে আমরা একটা বস্তু, আমরা কোনো একটা জায়গায় বল প্রয়োগ করতেছি, তার মানে ধরো আমি একটা টেবিল সরাতে চাচ্ছি কিংবা একটা চেয়ার সরাতে চাচ্ছি, তখন কী করি? আমরা চেয়ারটাকে ধরে ধাক্কা দিই অথবা টান দিই, আমরা কিন্তু ধরে সেটাকে করি। আমরা একটা চেয়ারকে ধরে আমরা ধরে মনে করি দেওয়ালটাকে সরাতে চাই, তাহলে আমরা কিন্তু এভাবে বল সরাসরি আমরা এভাবে সরাসরি টাচ করে ফোর্স অ্যাপ্লাই করি। কিন্তু এই যে দেখো আমাদের সাথে চাঁদ বা পৃথিবী, সূর্যের দূরত্ব কিন্তু অনেক। তো সেইখানে আমরা তাহলে এই যে মনে করো পৃথিবী আর চাঁদের মধ্যে কীভাবে তাহলে বল ক্রিয়াশীল হয়? এটা একটা প্রশ্ন, মৌলিক একটা প্রশ্নের জায়গা, যে তাহলে দুটা বস্তু যখন অনেক দূরে দূরে আছে, তারা তো ফিজিক্যালি কোনো টাচ নেই তাদের মধ্যে, তারা তো লেগে নাই পরস্পরের সাথে, একজন আরেকজনকে এবার ধাক্কা দিবে, তো লেগে তো নাই, তাহলে বল কীভাবে ক্রিয়াশীল হচ্ছে? কথা হলো এটা। তো প্রশ্ন এখন এখানে উত্তরটা হলো যে আমরা কিন্তু দূরে থেকেও বল আদান প্রদান করতে পারি। কীভাবে করতে পারি? ধরো তোমার এক বন্ধু তোমার কাছ থেকে দূরে দাঁড়িয়ে আছে, ধরো এরকমভাবে চিন্তা করো, মনে করো একটা লোক এখানে দাঁড়ায় আছে, এটা মনে করো তুমি, আর তোমার হাতে একটা ফুটবল আছে, আর এখানে তোমার আরেক বন্ধু আছে, মনে করো এখানে সে মনে করো ফাঁকা হাত। এখন তুমি এখান থেকে যদি সে এখানে বল দিতে চায়, তাহলে এখান থেকে এই ফুটবলটাকে সে ছুঁড়ে মারবে, তাহলে কি হবে? এই ফুটবলটাকে যদি এটা ছুঁড়ে মারে, তাহলে এই যে ভারী বস্তুটাকে একে ধাক্কা দেয়, এখানে বল প্রয়োগ করতে পারে, এখানে সে একে বল প্রয়োগ করতে পারে। সুতরাং আবার এই লোকটাও এই বলটা ধরে নিয়ে আবার একে ছুড়ে যেতে পারে। এখন এইভাবে যদি দুটা লোকের মধ্যে একটা কিছু যদি ছোড়াছুড়ি হয়, সে ছুড়ে দিল, তাকে আবার ছুড়ে দিল, এভাবে যদি কোনো কিছু একটা বস্তু যদি ছোড়াছুড়ি হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা বল আদান প্রদান হতে পারে। একই রকমভাবে বিজ্ঞানীদের এই প্রাথমিক ধারণা থেকে মূলত তারা কল্পনা করেন যে কোনো দুটা বস্তুর মধ্যে এই যে আকর্ষণ বল, এটা বা যে কোনো বিকর্ষণ বল, যে কোনো বল, এটা এক ধরনের কণা বিনিময়ের মধ্য দিয়ে হয়ে থাকে। মানে একটা বল ক্রিয়াশীল হওয়ার জন্য এক ধরনের কণা প্রয়োজন, যে কোনো একটা কণা এক জায়গা থেকে অন্য জায়গায় বিনিময় হওয়ার মাধ্যমে, দুটো পার্টিকেলের মধ্যে বা দুটো বস্তুর মধ্যে বিনিময়ের মাধ্যমে সেখানে ক্রিয়াশীল হয়। তো এই যে মহাকর্ষ বল ক্রিয়াশীল হওয়ার সময় সেখানে গ্র্যাভিটন নামে এক ধরনের কণিকা বিনিময় হয়। গ্র্যাভিটন নামে এক ধরনের কণিকা বিনিময় হয়, যে কণিকার অস্তিত্ব বা এই কণিকার বাস্তব অস্তিত্ব এখন পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পায়নি। ধরে নিয়েছে সবাই মেনে নিয়েছে যে এই ধরনের কোনো একটা কণিকা বিনিময় হয়, নিশ্চয়ই কোনো না কোনো কণিকা বিনিময় হওয়ার কারণেই মূলত এই বল ক্রিয়াশীল হয়। আচ্ছা,
তোমাদের নাজিব ওয়াজিদ একটা প্রশ্ন করেছে যে বস্তুর মাধ্যমে বল আদান প্রদান। আচ্ছা, কনসেপ্ট বের করতে হলে মাথা খাটাতে হয়। ফোটনের আকর্ষণ করছে কেন? আচ্ছা, আমি সেটাতে অলরেডি ব্যাখ্যা করেছি যে ফোটনের সাথে যে শক্তি, সেই শক্তির থেকে যে বল সেখানে, ভর সেখানে পাওয়া যায়, সেখান থেকে মূলত আছে। আশা করি বুঝেছো। আমার আলোচনাটা তুমি যদি ধারাবাহিকভাবে শুনতে থাকো, তোমার কাছে একটা পিকচার তৈরি হয়ে যাবে, ধৈর্য ধরতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। তো তোমাদের এইটুকু হলেই তোমাদের জন্য এখন হয়ে যাবে যে কি মহাকর্ষ বল কী জিনিস, মহাকর্ষ বল কীভাবে, দুটা বস্তু মহাকর্ষ বল কীভাবে হিসাব করতে হয় সেটা, মহাকর্ষ বলটা এটা কি বললাম, লং রেঞ্জ ফোর্স বললাম, একটা অসীম পাল্লার বল বলেছি। আর মহাকর্ষ বল ক্রিয়াশীল হয় এক ধরনের গ্র্যাভিটন নামে এক ধরনের কণিকার বিনিময়। অলরেডি তোমরা হয়তো অনেকেই এটা জানো, এগুলো তোমাদের অনেকের জানার কথা। তোমাদের আপাতত ক্লাস 9-10 ইন্টারমিডিয়েট পর্যন্ত এই পর্যন্ত জানলেই হবে আর কি, প্রাথমিক ধারণা। আচ্ছা, এরপরে যেই গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা বল আছে, সেটা হলো 2 নম্বর হলো তড়িৎ চুম্বক বল। ইংলিশে এটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎ চুম্বক বল। আচ্ছা, তো তড়িৎ চুম্বক বলের সংজ্ঞা কি দেব আমরা? তড়িৎ চুম্বক বলের সংজ্ঞা হলো যে দুটো চার্জের মধ্যে যে বল ক্রিয়াশীল হয় সেটাই হলো তড়িৎ চুম্বক বল। তার মানে যে কোনো একটা বস্তুর সাথে যদি চার্জ থাকে, সে নেগেটিভ পজিটিভ, সে নেগেটিভ হতে পারে, বা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যে ধরনেরই হোক, দুটো বস্তুর মধ্যে চার্জের কারণে, আমি এর আগে যেটা বললাম ভরের কারণে, এখানে বলছি দুটো বস্তুর চার্জের কারণে তাদের মধ্যে যে বল ক্রিয়াশীল হয় সেটা হলো তড়িৎ চুম্বক বল। তাহলে একটু লিখে দিই। চার্জের কারণে দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়াশীল হয় তাকে তড়িৎ চুম্বক বল বলে। খুব সহজ কথা, ঝাপসা হয়ে গেল কেন? তো ঠিকই আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা করতে পারি কি বললাম এখন। তাহলে এই বলের কারণ কি? বলের কারণ হলো কিন্তু চার্জ, একটা বস্তুর চার্জ। তো তোমরা অলরেডি জানো যে সমধর্মী চার্জ হলে পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ হলে আকর্ষণ করে, এগুলো তোমরা অলরেডি জানো। এখন কথা হলো যে এখানেও একই রকমভাবে যে দুটা বস্তু চার্জ যদি হয়, মনে করো একটা বস্তু সেখানে মনে করো Q1 পরিমাণ চার্জ আছে, এখান থেকে আরেকটা বস্তু মনে করো একই রকমভাবে Q2 পরিমাণ চার্জ আছে, এবং এই বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব একই রকমভাবে যদি হয় আর, তাহলে এই দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটাকে বলে পারস্পরিক বল, মিউচুয়াল ফোর্স। পারস্পরিক বল, মিউচুয়াল ফোর্স, এটা হবে হচ্ছে কে একটা সমানুপাতিক ধ্রুবক Q1 Q2 বাই আর স্কোয়ার।
ইনভার্স স্কয়ার। আমি কি এর আগের বারে এখানে আর লিখেছিলাম নাকি? আমি কি এর আগে এখানে কি এটা লিখছিলাম আর স্কয়ার। আচ্ছা, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা হলো কথা। ঠিক আছে, তাহলে আমরা দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা আমরা কিন্তু এই ফর্মুলা লিখতে পারি। এই ফর্মুলাটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্ব এই সূত্রটা দিয়েছিলেন আর কি। আচ্ছা, তাহলে এইটা দুটো বস্তুর মধ্যে আমরা দুটো চার্জের মধ্যে আকর্ষণ বলে এখানে বের করতে পারি। এখন কথা হলো যেখানে তাহলে আমরা যেমন এর আগে যেমন বললাম যে গ্র্যাভিটন নামে এক ধরনের কণিকা বিনিময় হয়, তাহলে এখানে কোন কণিকা বিনিময় হয়? এখানেও একই রকমভাবে একটা অন্য রকমের ফোটন নামে এক ধরনের কণিকা, ফোটন মানে আলোর কণা, যেটা ফোটন নামক কণার বিনিময়ে এই বল ক্রিয়াশীল হয়। সেটা একটা ব্যাপার। আর একই রকমভাবে এখানেও কিন্তু দুটো চার্জের মধ্যবর্তী দূরত্বের কোনো সীমা নেই, এই দূরত্বটা অসীম পর্যন্ত হতে পারে, তাই এটাকে বলা হয় হচ্ছে লং রেঞ্জ ফোর্স বা দীর্ঘ পাল্লার বল। দীর্ঘ পাল্লার বল বা লং রেঞ্জ ফোর্স বলে এটাকে। ঠিক আছে, এখন কথা হলো যদি এমন হয়, মনে করো দুইটা উদাহরণ, মনে করো এখানে এ চার্জ এটা সমান সমান মনে করো সাপোজ 10 কুলম, চার্জের একক হলো কুলম, এটা সি দ্বারা কুলম প্রকাশ করা হয়, এটা মনে করো সাপোজ 100 কুলম। একই রকমভাবে মনে করো একটা বস্তু, এটা মনে করো সাপোজ M1, এটা M1 সমান সমান যদি হয় সাপোজ 10 কেজি, আর আরেকটা বস্তু মনে করো এটা আরেকটু বড়, এটা M2 সমান সমান মনে করো 100 কেজি। তাহলে এইখানে যে এই যে দুটো বস্তুর মধ্যে বল, এই বলটা ধরো আমরা যে বলের কথা বলেছি, এই বলটা কিন্তু পারস্পরিক বল। তার মানে 100 কেজি এই 10 কেজি ভরের বস্তু, 100 কেজি এই 1 কেজি ভরের বস্তুকে যে বল আকর্ষণ করে, এই 100 কেজি ভরের বস্তুটাও কিন্তু 10 কেজি ভরের বস্তুকে ঠিক সেই একই বলে আকর্ষণ করে। কি বললাম? আবার বলছি, ভালো করে শোনো, এগুলো কিন্তু ভুলে গেলে পদার্থবিজ্ঞানের জ্ঞান শূন্যের কোঠায় থাকবে, এটা ধরে নেওয়া হবে আর কি। কি বললাম? এই বলটাকে বলা হচ্ছে পারস্পরিক বল। দুটা বস্তুর মধ্যে যে বল সেটাকে বলা হচ্ছে পারস্পরিক বা মিউচুয়াল ফোর্স বলা হচ্ছে। কি যে এই বস্তুটা মানে M1 বস্তুটার ভর যতটুকুই হোক, 1 গ্রাম 2 গ্রাম, 0 মানে 0 একেবারে যতটুকুই হোক, এবং এই বল যতই ভারী হোক না কেন, এই বলটা কিন্তু এই বস্তুটাকে যে বল আকর্ষণ করে, ঠিক এই বস্তুটাও এই বস্তুটাকে যতটুকু বল আকর্ষণ করে। আর একটা উদাহরণ দিয়ে বললে খুবই ভালো হয়। মনে করো তুমি পৃথিবীকে যে বল আকর্ষণ করো, তোমাকেও ঠিক পৃথিবীটা সেই বলেই আকর্ষণ করে। মানে পৃথিবী যে অনেক বড় আর তুমি যে অনেক ছোট বলে পৃথিবী তোমাকে বেশি বলে টানছে আর তুমি পৃথিবীকে কম বলে টানছো, ব্যাপারটা কিন্তু তা না। ঠিক তোমাদের পরস্পরের সাথে আকর্ষণ বলটা সমান, মানে তোমার সাথে তুমিও পৃথিবী যে বলে আকর্ষণ করো, পৃথিবীও তোমাকে ঠিক সেই বলে আকর্ষণ করে। সুতরাং এগুলো ভালো করে বুঝতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, এখানেও একই রকম, এই যে চার্জের মধ্যে আকর্ষণ বল, এটা কিন্তু একটা পারস্পরিক বল। এদের মধ্যে একটা অনেক অ্যানালজি আছে। দেখো আমরা কিন্তু একটা সুন্দর অ্যানালজি এখানে দেখতে পাচ্ছি, M1 M2 বাই আর স্কয়ার। দেখো কী কী সুবিধা এখানে, দূরত্ব যে তাদের মধ্যবর্তী দূরত্ব, সবসময় দূরত্বের কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তন হয়, বর্গের ব্যস্তানুপাতিক হারে একই রকম। এখন এখানে ভরদ্বয়ের গুণ, যেহেতু এখানে চার্জ বলের কারণ হলো, এখানে যেহেতু বলের কারণ হলো বস্তুর ভর, সুতরাং ভরের গুণফলের সমানুপাতিক বল। আর এখানে যেহেতু এখানে বলের কারণ যেহেতু চার্জ, সুতরাং
চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক। দেখো Q1 Q2 কিন্তু পরস্পরের সাথে গুণ আকারে আছে, চার্জের গুণফলের সমানুপাতিক, এখানে ভরের গুণফলের সমানুপাতিক, আর এখানে সমানুপাতিক ধ্রুবক G, এখানে সমানুপাতিক ধ্রুবক K। আমরা কে নিয়ে বিস্তারিত পরে কথা, সেটা আলোচনা করে পরে। সুতরাং এই দুটো সূত্রের মধ্যে কিন্তু একটা সুন্দর অ্যানালাইজ আছে, সুন্দর মিল আছে। সুতরাং এই মিল রেখেই কিন্তু, বুঝেই কিন্তু মনে রাখতে হবে, তাহলে মনে রাখাটা সহজ হবে। আচ্ছা, এই ছিল মোটামুটি এই মহাকর্ষ তড়িৎচুম্বক বল নিয়ে কথাবার্তা। ও আর একটা কথা বলছি, আমরা আমাদের বাস্তব জীবনে যেই বলটা ফিল করি, আমি বলেছিলাম এর আগে মহাকর্ষ বল ফিল করি, এই মহাকর্ষ বল ছাড়াও আমরা এই যে তড়িৎচুম্বক বল, এটাকে কিন্তু আমরা সবচেয়ে বেশি ফিল করি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে। যে ঘটনাগুলো ঘটে, যেমন আমরা যে রাসায়নিক বন্ধনের কথা বলি, যত রকমের রাসায়নিক, যত রকমের বন্ধন আছে, প্রত্যেকটা বন্ধনের জন্য যে বল দায়ী, এটা কিন্তু তড়িৎচুম্বক বল। সে আয়নিক বন্ধন হোক, সমযোজী বন্ধন হোক, সন্নিবেশ বন্ধন হোক, হাইড্রোজেন বন্ধন হোক, যত রকমের বন্ধন এই প্রকৃতিতে বিভিন্ন বস্তুর কণার মধ্যে আছে, যত রকমের বস্তু আছে, ক্লাট, প্লাস্টিক, সুতা, যাহা কিছু আছে এই আমাদের চারপাশে জগতে, এই জগতের বস্তুগুলোর অণুপরমাণুগুলো যেই বন্ধনে আবদ্ধ হয়ে আছে, সেই বন্ধনের মধ্যে যে বলটা ক্রিয়াশীল, সেই বলটার নাম হলো তড়িৎচুম্বক বল। খুব ভালো করে মনে রাখো, খুবই ইম্পর্ট্যান্ট কথা। আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই বই পুস্তকের মধ্যে আমাদের চিন্তাধারাটা সীমাবদ্ধ থাকে। আমরা আমাদের বাস্তব জগতের মধ্যে কিন্তু আমাদের এই পড়ালেখাটাকে ঢোকাতে পারতেছি না বলেই পড়ালেখাটা হৃদয়গ্রাহী হচ্ছে না, ভালো লাগছে না। শুধু মুখস্থবিদের উপর আমরা ভর করে পরিবারের চাপে, প্রতিষ্ঠানের চাপে, শিক্ষকের চাপে আমরা পার হয়ে যাচ্ছি। আসলে পড়ালেখাটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না, পড়ালেখাটা আরও সুন্দর হওয়ার কথা ছিল। আমি কি বলছিলাম আরেকবার রিপিট করি, ভালো করে শোনো। আমাদের চারপাশে যত বস্তুকণা আছে, কাঠ, প্লাস্টিক, কলম, চেয়ার, টেবিল, খাতা, এই মহাবিশ্বের পৃথিবী, টেবিল, ফ্যান, যা কিছু আছে, এই যত রকমের বস্তু আছে, তাদের মধ্যে যে অণুপরমাণুগুলো আছে, এই অণুপরমাণুগুলোর মধ্যে যেই আকর্ষণ বল, যেই বন্ধন বিদ্যমান, যত রকমের বন্ধন বিদ্যমান, সেই বন্ধনগুলোর পিছনে যেই বলটা দায়ী, সেই বলটার নাম হলো তড়িৎচুম্বক বল। দুটা ধাতুর মধ্যে, তাদের অণুপরমাণুগুলোর মধ্যে, একটা প্লাস্টিকের মধ্যে, একটা কাঠের মধ্যে অণুপরমাণুগুলো যেই বন্ধনগুলো আছে, সেই বন্ধনের জন্য যে বলটা দায়ী, সেই বলটার নাম হলো কি? তড়িৎচুম্বক বল। ভুলে গেলে চলবে না। সুতরাং আমাদের বাস্তব জীবনে সবচেয়ে বেশি আমরা ফিল করি হচ্ছে মহাকর্ষ বল, এবং তারপরেই আমরা যে জিনিসটাকে ফিল করি সেটা হলো তড়িৎচুম্বক বল। এই দুইটা বলকে আমরা কিন্তু ফিল করি সবসময়, আমরা এটাকে আমাদের জীবন অনুভব করি। এছাড়া বাকি আর যে চার প্রকার বলের মধ্যে আর যে দুই প্রকার বল আছে, এটা কিন্তু আমরা অতটা সবসময় ফিল করি না, আমাদের দরকারও হয় না। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। তোমাদের এই ক্লাসের মধ্যে এরকম উদ্ভট বাক্য বিনিময় হওয়ার কারণ কি? তোমরা কি আমার কথাগুলো শুনতেছো, নাকি এরকম উদ্ভট বাক্য বিনিময় করে চলতেছো? তোমাদের কোথাও যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাকে বলতে হবে যে আমি এটা বুঝেছি বা এটা বুঝি নাই। তোমরা এটা বলো যে হয় এটা বুঝেছি, এটা বুঝিনি, তাহলে আমার জন্য সুবিধা হয়। তোমরা এগুলো উদ্ভট বাক্য বিনিময় করবো না এই ক্লাসের সময়। আচ্ছা, তাহলে আমি যা বলেছি আশা করি তোমাদের বিষয়টা মগজের মধ্যে ঢুকছে। আমরা এবার পরের টপিক নিয়ে আলোচনা করি। তোমাদের অনেকেরই কথাগুলো জানা থাকতে পারে, এই বিষয়গুলো আমি যেহেতু আগেও একবার আলোচনা করেছি তোমাদের সাথে, আগে পড়িয়েছি। সুতরাং তোমাদের যদি জানা থাকে তাহলে এটা ধৈর্য ধরে শুনতে হবে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই কথাগুলো শুনেছে একবার, হয়তো ভালোভাবে শুনে নাই, কিংবা বুঝতে পারেনি, কিংবা শুনলেও ভুলে গেছে, কারণ এটা তো অনেক দিন আগে। আমি তোমাদের এগুলো 15 ডিসেম্বর বা জানুয়ারির দিকে পড়াইছি। সুতরাং এটা হলো জুন মাস চলছে, 5-6 মাস অলরেডি হয়ে গেছে পড়ানোর পরে। ভুলে যাওয়ার কথা, ভুলে যেতে পারে। আর বইয়ে বা বই পুস্তকে এত সুন্দর করে এত ডিটেল উদাহরণ দিয়ে এভাবে আলোচনা নেই।
সুতরাং তোমাদের এই বিষয়গুলো ধৈর্যশীল হয়ে শুনতে হবে। ফোটন হলো, আমি বললাম তো, ফোটন হলো আলোর কণা। আলোর কণাই হলো ফোটন, বা আমরা যেটাকে তড়িৎচুম্বক বিকিরণ বলি, সেই তড়িৎচুম্বক বিকিরণের আর একটা নাম হলো ফোটন। ফোটন নিয়ে বা আলোর কণা নিয়ে, এটা নিয়ে তোমাদের বইয়ের যে আলোর যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের এই বার্ষিক পরীক্ষার জন্য, সেগুলো আছে। এই আলোর চ্যাপ্টারগুলোর মধ্যে আমরা এই ফোটন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এতটুকুই কথা যে ফোটন হলো আলোর কণা বা তড়িৎচুম্বক বিকিরণেরই আর একটা অন্য নাম। আর গ্র্যাভিটনও একই রকমভাবে, গ্র্যাভিটনও এক ধরনের কল্পিত কণা, যেটা দুটা ধরে নিয়েছে বিজ্ঞানীরা যে এক ধরনের কল্পিত, এক ধরনের কণা আছে যেটা এই দুটা বস্তুর মধ্যে যখন গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়াশীল হয়, সেই ফোর্স ক্রিয়াশীল হওয়ার জন্য যে ফোটনের বিনিময় হয় আর কি, যে ধরনের কণার বিনিময় হয়, সেটার নাম হলো গ্র্যাভিটন। ঠিক আছে, এরপর হলো সবল নিউক্লিয় বল, 3 নাম্বার। সবল নিউক্লিয় বল, ইংলিশে এটাকে বলা হয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ইংলিশে এটাকে বলা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, সবল নিউক্লিয় বল। আচ্ছা, তো এই ধরনের বলের সংজ্ঞা দেওয়া খুব কঠিন, সবগুলো বলের সংজ্ঞা দেওয়া যায় না। তবে একটু যেভাবে এটাকে একটু মোটামুটি মনে রাখা যায়, সেটা হলো যে এই যে তোমরা জানো যে নিউক্লিয়াসের ভিতরে যে নিউট্রন এবং প্রোটন খুবই ক্ষুদ্র একটা পরিসরের মধ্যে তারা আটকে আছে, পরস্পরের সাথে আবদ্ধ হয়ে আছে। তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন এবং প্রোটন যে বলে পরস্পরের সাথে আবদ্ধ হয়ে আছে, সেটাই হলো সবল নিউক্লিয় বল। আচ্ছা, তাহলে কি বললাম, পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয়ন সমূহ, ব্র্যাকেটে হলো নিউট্রন, প্রোটন ইত্যাদি। আরও কিন্তু নিউক্লিয়ন বলতে নিউক্লিয়ন বলতে কিন্তু আরও অনেক রকমের কণিকা হতে পারে, অনেক রকমের পার্টিকেল হতে পারে। তো পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয়ন সমূহ, মানে এখানে যত রকম নিউক্লিয়ন আছে, নিউক্লিয়ন সমূহ যে বলে পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে সবল নিউক্লিয় বল বলে। খুবই সহজ এবং সহজ কথাবার্তা যা বলছি, যে বলের কারণে কোনো পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়ন সমূহ, যেমন নিউট্রন, প্রোটন, তারপরে আরও রকম কণিকা আছে, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, আরও রকমের যত রকম কণিকা আছে, হাজার হাজার রকমের কণিকা আছে। এই কণিকাগুলো যে বলে আকর্ষণ করে, পরস্পরের সাথে আটকে থাকে, যুক্ত হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে সবল নিউক্লিয় বল। তো এইখানে এই যে সবল নিউক্লিয় বল, এই বলটা পরস্পরের সাথে ক্রিয়াশীল হয়
পরস্পরের সাথে ক্রিয়াশীল হয় হচ্ছে মেসন মেসন নামক কণিকার বিনিময়ে। মেসন নামক, বা অনেক সময় মেসনকে ভাঙলে আবার গ্লুয়ন পাওয়া যায়, গ্লুয়নও অনেক সময় বলে, ঠিক আছে। ইন্টারাকশনটা গ্লুয়ন পর্যায়ে বেশি হয়, তবে সাধারণত মেসন বলে। মেসন আবার অনেক রকম হতে পারে। এই মেসন বলে পাই মেসন বলে এগুলো অ্যাকচুয়ালি, পাই মেসন। তো পাই প্লাস, পাই মাইনাস, এরকম অনেক রকম হতে পারে, যে পাই প্লাস মেসন, পাই মাইনাস মেসন, পাই নট, এই 3 রকমের মেসন কণিকা হতে পারে পাই মেসন। এবং অ্যাকচুয়ালি এইগুলো হলো এক ধরনের কণিকা, যেটা অস্থায়ী কণিকা। তোমরা নিউক্লিয়াসের, তোমরা পরমাণুর 3 রকমের মৌলিক কণিকার নাম তোমরা অলরেডি শিখেছ। 3 রকমের মৌলিক কণিকা, একটা হলো ইলেকট্রন, একটা হলো প্রোটন, একটা হলো নিউট্রন। তো এই 3 ধরনের মৌলিক কণিকা ছাড়াও কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে আরও অনেক রকমের, পরমাণুর ভিতরে আরও অনেক রকমের এই অস্থায়ী কণিকা আছে। যে অস্থায়ী কণিকা আছে তার মধ্যে একটা কণিকার নাম হলো পাই মেসন বা মেসন কণিকা। এই মেসন কণিকাও ভাঙা যায়, মেসনকে ভাঙলে আরও অনেক রকমের কণিকা পাওয়া যায়। তো অনেক সময় কোনো বইয়ে, এই সবল নিউক্লিয় বইয়ের মানে এটা অনেক সময় লেখা আছে যে গ্লুয়ন নামক ধরনের কণিকা বিনিময় হয়, আবার কোনো জায়গায় এই মেসনও লেখা আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমরা যদি খুব ডিপলি বলি তাহলে গ্লুয়ন বলতে হবে, তবে সাধারণ অর্থে আমরা এটাকে মেসন এভাবে বলতে পারি আর কি, কোনো সমস্যা নেই। মেসনকে ভাঙলেই গ্লুয়ন পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই কণিকাটার বিনিময়ের ফলে এই দুটা বস্তুর মধ্যে মানে আকর্ষণ বল হয় আর কি। যেমন একটা আমরা উদাহরণ দিতে পারি, ধরো একটা নিউটন থেকে সে হয়ে যাচ্ছে প্রোটন প্লাস একটা পাই মাইনাস। একই রকমভাবে মানে নিউক্লিয়াসের ভিতরে কিন্তু এই নিউটন আর প্রোটন পরস্পরের সাথে কনভার্ট হতে থাকে প্রতিনিয়ত, একটার সাথে একটা রূপান্তর ঘটে। একই রকমভাবে একটা প্রোটন ভেঙে গিয়েও কিন্তু একই রকমভাবে একটা নিউটন প্লাস একটা পাই প্লাস তৈরি হতে পারে। আবার একই রকম একটা নিউটনের সাথেও একটা নিউটন ভেঙে গিয়ে একটা পাই নট তৈরি হতে পারে, বা একটা প্রোটন থেকেও একটা প্রোটন ভেঙে গিয়ে পাই নট তৈরি হতে পারে। সুতরাং আমরা যখন নিউক্লিয়াসের ভিতরের কথা বলছি, নিউক্লিয়াসের ভিতরে কিন্তু নিউটন বা প্রোটনের আলাদাভাবে কোনো অস্তিত্ব নাই। কি বললাম, খুব ভালো করে শোনো। নিউক্লিয়াসের ভিতরে নিউটন বা প্রোটনের আলাদাভাবে কোনো অস্তিত্ব নাই। নিউটন থেকে সেটা প্রোটন হয়ে যাচ্ছে, প্রোটন থেকে সে নিউটন হচ্ছে, নিউটন থেকে সেটা প্রোটন হচ্ছে, প্রোটন থেকে সে নিউটন হচ্ছে। শুধুমাত্র আমরা এই নিউটন বা প্রোটনকে আলাদাভাবে দেখি এই তাদের চার্জ, একটা নিউক্লিয়াসের ভিতরে মোট কতগুলো পজিটিভ চার্জ আছে সেখান থেকে বলি ওই নিউক্লিয়াসের ভিতরে কতগুলো প্রোটন আছে। এছাড়া নিউক্লিয়াসের ভিতরে গিয়ে, এদের নিউক্লিয়াসের বাইরে কিন্তু নিউটন প্রোটনের আলাদা অস্তিত্ব আছে, বা আলাদাভাবে তাকে ডিফাইন করতে পারি, আলাদাভাবে বলতে পারি কোনটা নিউটন কোনটা প্রোটন। কিন্তু নিউক্লিয়াসের ভিতরে গিয়ে কিন্তু নিউটন আর প্রোটনকে আলাদাভাবে ডিফার করার কোনো সুযোগ নাই। তো এইভাবে পরস্পরের সাথে বিনিময় হয়ে 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 সেখানে একটা বন্ধন তৈরি হচ্ছে। এখানে একটা ছোট্ট একটা কথা একটু বলে রাখা ভালো। ধরো একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো দুইটা কুকুর পরস্পরের সাথে একটা হাড়ের টুকরা নিয়ে বারবার কাড়াকাড়ি করতেছে, মানে একবার এ কামড়ে নিচ্ছে, আরেকবার ও কামড়ে নিচ্ছে, মানে পরস্পরের সাথে কামড়াকামড়ি করতে সারাদিন। মনে করো ওরা ওই একটা হাড় নিয়ে মনে করো মারামারি করুক, কামড়াকামড়ি করুক, যাই করুক, তারা কিন্তু সবসময় একসাথেই আছে, সারাক্ষণ একটা হাড়ের টুকরা নিয়ে। এখন বাহির থেকে যদি কেউ দেখে, যে কি দেখবে, ওই দুটা কুকুর সবসময় একসাথে আছে, এটাই শুধু দেখবে। তার মানে কি একসাথে আছে মানে কি আমরা বলতে পারি তাদের মধ্যে একটা বন্ধন আছে, তাদের মধ্যে একটা নিশ্চয়ই কোনো একটা মেকানিজম কাজ করতেছে, যে মেকানিজমের কারণে তারা একসাথে সবসময় আছে। ঠিক নিউক্লিয়াসের ভিতরের ব্যাপারটাও একই রকম। নিউক্লিয়াসের ভিতরে একটা নিউটন আর প্রোটন পরস্পরের সাথে জোড়া লেগে আটকে আছে, বা একটা প্রোটন আর প্রোটন পরস্পরের জোড়া লেগে আটকে আছে, একটা নিউটন পরস্পরের জোড়া লেগে যে আটকে আছে, সেখানে কিন্তু এমনি নাই, তাদের মধ্যে একটা কিছু বিনিময় সবসময় হচ্ছে। এই ধরনের
বা এই মেসন কণিকাগুলো সবসময় কিন্তু পরস্পরের সাথে সবসময় বিনিময় চলছে। এই বিনিময় হয়ে তারা সবসময় পরস্পর লেগে আছে, যার কারণে আমরা সেটাকে বলছি একটা বন্ধনে আবদ্ধ হয়ে আছে, এবং এটা সবচেয়ে শক্তিশালী একটা বন্ধন, সবচেয়ে শক্তিশালী একটা বলে তারা আবদ্ধ হয়ে আছে। ঠিক আছে, এখন এরপরের কথা হলো যে এই যে পরস্পরের সাথে যে আটকে আছে, পরস্পরের সাথে যে নিউক্লিয়নগুলো আটকে আছে, এখন এই আটকে থাকাটা কি আগে যেরকম দেখেছিলাম যে লং রেঞ্জ আকর্ষণ বল এখানে, নাকি মানে খুব কাছাকাছি তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়াশীল হতে পারে? কথা হলো যে এই আকর্ষণ বলটা অনেক 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 ক্ষুদ্র পরিসরের মধ্যেই শুধু ক্রিয়াশীল হতে পারে। আমাদের শুধু একটু ধারণা দিয়ে রাখি, 10⁻⁻⁵ মিটার দূরত্ব, এটাকে বলে ফেমটোমিটার। মানে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোর মধ্যে, মানে নিউট্রন এবং প্রোটন যখন তাদের মধ্যে যখন দূরত্বটা এরকম, তখনই শুধুমাত্র তাদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়াশীল হয়। তাছাড়া দূরে দূরে থাকলে সেখানে কিন্তু এই আকর্ষণ বলটা ক্রিয়াশীল হবে না, এবং সেখানে কিন্তু নিউক্লিয়াসও ফর্ম করবে না। যখন তারা খুবই কাছে কাছে আসে, তার মানে নিউক্লিয়াস ফর্ম করে আছে, নিউক্লিয়াস তৈরি হয়ে আছে, তখন কিন্তু তাদের মধ্যে এই বলটা ক্রিয়াশীল হবে। এখানে আরেকটা ব্যাপার আছে, এই বলটাকে বলা হয় হচ্ছে স্যাচুরেশন ফোর্স বা শর্ট রেঞ্জ ফোর্স বলে, স্যাচুরেশন ফোর্স বলে, স্বল্প পাল্লার বল বা স্যাচুরেশন ফোর্স বলে। স্যাচুরেশন ফোর্স মানে কি? এর মানে হলো, মানে যখন একটা কণা তার চারপাশে যে কণাগুলোর সাথে সে লেগে আছে, তার চারপাশে যে কণাগুলো তার সাথে আছে, তখনই শুধুমাত্র তাদের সাথে একটা ক্রিয়াশীল হবে। ব্যাপারটা এমন, ধরো মনে করো, একটু ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করো এখানে একটা কণা আছে, এখন এর পাশে এখানে একটা আছে, 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 এভাবে বিভিন্ন জায়গায় মনে করো নিউক্লিয়াসের ভিতরে এরকম অসংখ্য কণা আছে। আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝার জন্য বলছি। এখন এই মাঝখানের এই কণাটা তার পাশের যে কণাগুলো তার সাথে লেগে আছে, তার সাথেই শুধুমাত্র তার আকর্ষণ বল কাজ করবে। মাঝখানের এই কণাটার সাথে কিন্তু এই দূরের বা এই পারের এর সাথে এর কোনো আকর্ষণ বল কাজ করবে না, এর সাথে এর কোনো আকর্ষণ বল কাজ করবে না। এর সাথে যে লেগে আছে, এর সাথে যে লেগে আছে, শুধুমাত্র তার সাথে এর আকর্ষণ বলটা কাজ করবে। ঠিক এরকম আরেকটা ফোর্স আছে আমাদের চারপাশে প্রকৃতিতে, সেটা হলো যে কোনো তরলের মধ্যে যে বন্ধনগুলো আছে, হাইড্রোজেন বন্ধন কিংবা ভ্যান ডার ওয়ালস ফোর্স যেটা আছে, এটাও কিন্তু স্যাচুরেশন টাইপের ফোর্স। যেমন একটা পানির অণুর চারপাশে অন্যান্য যে অণুগুলো তার সাথে লেগে আছে, তার গায়ের সাথে, তার চারপাশে জুড়ে ঘিরে আছে তাকে, শুধুমাত্র তার সাথেই তার কিন্তু আকর্ষণ বলটা কাজ করে। দূরের কোনো পানির অণুর সাথে একটা পানির অণুর আকর্ষণ বল কাজ করে না। ঠিক এখানে একই রকমভাবে একটা নিউটনের চারপাশে অন্যান্য যে নিউটন প্রোটনগুলো তার গায়ের সাথে লেগে আছে, চারপাশে তাকে ঘিরে রাখছে, তো তার সাথেই তার আকর্ষণ কাজ করবে। একটা নিউটনের থেকে অনেক দূরে যে নিউটন বা প্রোটন আছে, তার সাথে কিন্তু তার কোনো আকর্ষণ কাজ করবে না। তাই এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন ফোর্স বা শর্ট রেঞ্জ ফোর্স বলা হচ্ছে, স্বল্প পাল্লার বল, খুবই অল্প পাল্লার মধ্যে এটা ক্রিয়াশীল হয় আর কি। ঠিক আছে, মেসনটাকে বললাম তো, মেসন এক ধরনের অস্থায়ী কণিকা, যেটা নিউক্লিয়াসের ভিতরে এই নিউটন প্রোটনের মধ্যে আকর্ষণ বল যখন ক্রিয়াশীল হয়, তখন তার মধ্যে বিনিময় হয়। আমরা খালি চোখে এগুলো দেখতে পাবো না এবং এগুলো বোঝাও যাবে না। একটা অস্থায়ী কণিকা যেটা পরস্পরের মধ্যে বিনিময় হয়ে ক্রিয়াশীল হয়, এক ধরনের কণিকা। এগুলো সব এক্সপেরিমেন্ট করে এই ধরনের কণিকাগুলো পরবর্তীতে সব অস্তিত্ব পাওয়া গেছে। এই ধরনের আরও অসংখ্য কণা আছে নিউক্লিয়ার ফিজিক্সে। পার্টিকেল ফিজিক্সে একটা আলাদা একটা জগতে আছে, পার্টিকেল ফিজিক্স, হাই এনার্জি ফিজিক্স, যেখানে এরকম শত শত কণিকা এরকম আছে, এবং সেগুলো যন্ত্র দ্বারা ডিটেক্ট করে মানে পরীক্ষিত হয়ে পাওয়া গেছে, এতে কোনো সন্দেহ নাই। এটা এক ধরনের অস্থায়ী কণিকা, এটাই হলো এখানকার পরিচয়। আচ্ছা, তো এটা হলো সবচেয়ে শক্তিশালী বল। আমরা সাধারণত যখন কোনো পারমাণবিক কোনো চুল্লি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা, বা আমরা এই যে পারমাণবিক বম যেটা বলি, পারমাণবিক বোমা, সেখানে যেই বল সেখান থেকে আমরা পাই,
সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই সবল নিউক্লিয় বলের একটা উদাহরণ। কি বললাম, আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে পৃথিবীতে, যে মানে অ্যাটমে মানে বৈদ্যুতিক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা আমাদের যেমন বাংলাদেশের রূপপুর যে পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে, এই রূপপুরের পাওয়ার প্ল্যান্টটাতে যেই শক্তিটা আমরা, যেই বলটা আমাদের এখান থেকে বেরিয়ে আসবে, সেখান থেকে যে বলটা আমরা পাবো ইউরেনিয়ামের নিউক্লিয়াস থেকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই সবল নিউক্লিয় বলের একটা অস্তিত্ব সেখান থেকে পাবো। বা আমরা এই যে বিভিন্ন জায়গায় যে পারমাণবিক বোমা যেগুলো নিক্ষেপ করা হয়, সেখানেও কিন্তু আমরা যে বলটা সেখান থেকে পাবো, সে বলটা কিন্তু অ্যাকচুয়ালি সবল নিউক্লিয় বল। তোমরা তাহলে বুঝতে পারতেছো একটা পারমাণবিক বমের কী পরিমাণ শক্তি, এই যে বিশাল অ্যামাউন্টের একটা শক্তি আমরা সেখান থেকে পাচ্ছি, যে ফোর্স বল সেখান থেকে আমরা পাচ্ছি, এটা কিন্তু এই সবল নিউক্লিয় বলের একটা ছোট্ট একটা পোর্শন আমরা শুধু দেখতে পাচ্ছি। এই যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট একবার চালু করলে মানে অনেক দিন যাবৎ, বছরের যুগের পর যুগ সেখান থেকে যে আমরা বিদ্যুৎ শক্তি পেতেই থাকি, এগুলো কিন্তু সব এগুলো এই সবল নিউক্লিয় বলের একটা বহিঃপ্রকাশ। হ্যাঁ, অবশ্যই আমরা যখনই কোন একটা বলের কথা বলি, মৌলিকত্বের দিক থেকে চিন্তা করলে সবসময় এই কণার বিনিময়ের মাধ্যমেই হচ্ছে এই কোনো না কোনো বল ক্রিয়াশীল হয়। এরপরে আছে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, 4 নম্বর। দুর্বল নিউক্লিয় বল। তো আমরা প্রকৃতিতে এই নিউক্লিয়াসের মধ্যে আরও বেশ কিছু ঘটনা আমরা দেখি, কিছু জানতে পারি। সেটা হলো, দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে একটা নিউক্লিয়াস ভেঙে গিয়ে সেখান থেকে তেজস্ক্রিয় রশ্মিগুলো বেরিয়ে আসতেছে। তো এই তেজস্ক্রিয় রশ্মিগুলো বেরিয়ে আসতেছে, তাহলে নিশ্চয়ই সেখানে একটা বল সেখানে আছে, যে বলের কারণে এই তেজস্ক্রিয় রশ্মিগুলো, যেমন আলফা, বিটা, গামা, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এরকম বহু রকমের তেজস্ক্রিয় রশ্মি আছে যেগুলো বেরিয়ে আসে। তো এই যে বলের কারণে এই নিউক্লিয়াস ভেঙে সেখান থেকে তেজস্ক্রিয় রশ্মি বেরিয়ে আসে, সেটাই হলো দুর্বল নিউক্লিয় বল। তাহলে যে সংজ্ঞা জিজ্ঞেস করে, তাহলে এটা লিখতে পারি যে বলের কারণে কোনো নিউক্লিয়াস ভেঙে সেখান থেকে তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, গামা, নিউট্রিনো। তোমরা জিজ্ঞেস করতে পারো নিউট্রিনো কি? এটাও এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় কণা। নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো ইত্যাদি নির্গমন হয়। তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এটা হলো সহজ কথাই। তার মানে একটা নিউক্লিয়াস থেকে যে বলের কারণে, এই যে আমরা যে তেজস্ক্রিয়তার কথা বলি, তেজস্ক্রিয় রশ্মি যেগুলো আলফা, বিটা, গামা, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এগুলো যে বেরিয়ে আসতেছে, তো এইগুলো মূলত হচ্ছে এখানে এই দুর্বল নিউক্লিয় বলের কারণ।
তো এটা নিয়ে বেশি কথা বলতে চান এ কারণেই যে পরবর্তীতে এই বলের একীভূত করতে গিয়ে দেখা গেছে যে এই দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বক বল একই। কথাটা খুব ইম্পর্টেন্ট। তড়িৎচুম্বক বল ও দুর্বল নিউক্লিয় বল মূলত একই জিনিস। মূলত একটা নিউক্লিয়াসের ভিতরে যে পজিটিভ চার্জ থাকার কারণে এই চার্জের মধ্যে যে বিকর্ষণের কারণ থেকেই মূলত সেখানে এই নিউক্লিয়াসটা ভেঙে যায় এবং সেখান থেকে আলফা বিটা গামা রশ্মি বেরিয়ে আসে। কি বললাম একটু ভালো করে শোনো, যে কোনো একটা নিউক্লিয়াসের ভিতরে যে পজিটিভ চার্জগুলো আছে, নিশ্চয়ই পজিটিভ চার্জগুলো পরস্পরকে কিন্তু প্রচণ্ড রকমের বিকর্ষণ করে। তো এই বিকর্ষণ বলের কারণেই কিন্তু সেখান থেকে এই নিউক্লিয়াসটা ভেঙে যায় এবং নিউক্লিয়াস ভেঙে যায়, সেখান থেকে আলফা রশ্মি বিটা রশ্মি বেরিয়ে আসে এবং তার ফলশ্রুতিতে আবার সেখান থেকে এই গামা রশ্মি বা অ্যান্টি নিউট্রিনো এই ধরনের আরও অসংখ্য কণিকা সেখান থেকে রশ্মি বেরিয়ে আসতে পারে। তাহলে আমরা যদি মূল জায়গাটা চিন্তা করি, তাহলে একটা নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে কেন? সেখানে পজিটিভ চার্জগুলোর মধ্যে বিকর্ষণ বলের কারণে। পজিটিভ চার্জগুলোর মধ্যে বিকর্ষণ বল সেটাই করে অ্যাকচুয়ালি আমরা তড়িৎচুম্বক বলই বলেছি। সুতরাং আমরা এই দুর্বল নিউক্লিয় বল এবং সবল মানে তড়িৎচুম্বক বল এই দুটা কিন্তু মূলত একই জিনিস। তোমরা তাহলে মৌলিকতার দিক থেকে চিন্তা করলে তাহলে মৌলিক বলকে আমরা এই যে প্রাথমিকভাবে যখন আমরা মৌলিক বলকে 4 রকম ধরা হয়েছিল, পরবর্তীতে একীভূত হয়ে যাওয়ার পরে এই মৌলিক বলটাকে তোমরা 3টার দিকে পাচ্ছি। একটা হলো তাহলে মহাকর্ষ বল, এই তড়িৎচুম্বক এবং দুর্বল হলো একটা, এবং আরেকটা হলো সবল নিউক্লিয় বল। এই মূলত এই 3টা তড়িৎচুম্বক বল। তোমাদের পরীক্ষা যদি আসে যে যদি মৌলিক বল কয়টা, তাহলে তোমরা 3টাও লিখতে পারো, 4টাও লিখতে পারো, যেটা লিখবে সেটাই ঠিক, কোনো সমস্যা নাই। তো তোমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। অনেক